নেপালে যে রাজতন্ত্র ছিল এটা কিন্তু খুবই শক্তিশালী একটা রাজতন্ত্র, 240 বছরের পুরনো রাজতন্ত্র। তো সেইটাকে বলা যায় উৎখাত করেছিল মাওবাদীরা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, এবং তারপর সেখানে গণতন্ত্র এসেছে, নতুন একটা সংবিধান হয়েছে, এবং একটা হিন্দু রাষ্ট্র থেকে নেপাল ধর্মনিরপেক্ষ বৈশিষ্ট্যের রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু দুটো ব্যাপার ঘটেছে এখানে। একটা হলো রাজতন্ত্র তো ভীষণ শক্তিশালী, রাজতন্ত্রের সমর্থকও ছিল, তারা এটা মেনে নেয়নি, এবং নেপালে যে হিন্দু রাষ্ট্র থেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো সেটাও সে দেশের অনেকে এবং সে দেশের বাইরে ভারতের অনেকে মেনে নিতে পারেনি। এই দুইটা শক্তি আবার আস্তে আস্তে কাজ করেছে দীর্ঘদিন ধরে। আর ইতিমধ্যে যে গণতান্ত্রিক শক্তিগুলো ক্ষমতায় এসেছিল, 3টি দল পালা করে নেপালে ক্ষমতায় এসেছে, নেপালি কংগ্রেস, ইউএমএল পার্টি এবং মাওবাদী কেন্দ্র। তারাও দেশটিতে নতুন সংবিধান কায়েম করলেও, ফেডারেল ব্যবস্থা কায়েম করলেও জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে খুব বেশি সক্ষম হয়নি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এগিয়ে নেওয়া, সেইটাই নেপালিরা সন্তুষ্ট নয়। এই একটা বড় উপাদান কাজ করেছে অসন্তোষের পিছনে। আর হলো সেখানে 275 সদস্যের পার্লামেন্টে 3টে দলে এমনভাবে আসন পেয়েছে বরাবর, কোনো একক দলের পক্ষে সরকার গঠন করা সম্ভব ছিল না। ফলে সেখানে বারবার 2 দল 3 দল মিলে যখনই সরকার গঠন করেছে আবার সেটার পতন ঘটেছে। একটা রাজনীতিক অস্থিতিশীলতা সবসময় ছিল কেন্দ্রে। প্রদেশগুলোতে যে অস্থিরতা ছিল তা কিন্তু নয়, এবং রাজনীতিতে হানাহানি খুব বেশি হয়েছে তাও নয়, কিন্তু কেন্দ্রে এই অস্থিতিশীলতার কারণে নেপালের সাধারণ মানুষ, বিশেষ করে আরবান শহুরের তরুণরা অসন্তুষ্ট ছিল। এই অসন্তোষগুলো পাশাপাশি নেপাল ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় যে যুক্তরাষ্ট্র, চীন, ভারতের বিশেষ নজর আছে এই জায়গাটার দিকে। বিশেষ করে ভারত এবং চীন নেপালকে নিয়ে নীরব দ্বন্দ্বে লিপ্ত। এইটাও একটা উপাদান কাজ করেছে অস্থিতিশীলতার কারণে। এবং নেপালের রাজনীতিবিদ, প্রধান রাজনীতিবিদ যারা, তাদের একটা বাজে বৈশিষ্ট্য হলো ক্ষমতার জন্য তারা কখনো চীনের কাছে কখনো ভারতের কাছে ধর্ণা দিয়েছে। সাধারণ মানুষ এটা বুঝেছে, দেখেছে, হতাশ হয়েছে। এইখানে আসলে পেছনে তো একটা হলো সামাজিক অসাম্য, দারিদ্র্য, অসন্তোষ, পেছনের কারণে এটা। এই সবগুলো দেশে আপনি যদি পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং মিয়ানমার দেখেন, 3টে দেশে তো সুশাসন ছিল না, নেই। ফলে এখানে বিদ্রোহের, অসন্তোষের, বিক্ষোভের বাস্তব সামাজিক কারণ আছে। এইটাই প্রধান। এখন আপনার শরীরে, আমার শরীরে যদি টিউমার থাকে, সেখানে তো চিকিৎসক আগ্রহী হবে টিউমার অপারেশনের জন্য। আন্তর্জাতিক শক্তিগুলো ছোট ছোট দেশে নাক গলাতে চায়, ছোট ছোট দেশকে তাদের দিকে টানতে চায়। তো ওরা দেখে যে ছোট দেশের সমস্যাটা কোথায়, কোথায় নাক গলানোর জায়গাটা কোথায়, সার্জারির জায়গাটা কোথায়। তো তারা এই জন্য ওইগুলো নাক গলাতে পারে। তো ফলে আমি প্রধানত বাইরের শক্তিকে দায়ী করব না, দায়ী করব ওই সুশাসন না থাকা। এই যে রাজনীতিবিদরা ক্ষমতায় ছিল, মনে করেন শ্রীলঙ্কায় বহুকাল রাজনীতিবিদরা ক্ষমতায় ছিল, তারা দুর্নীতি করে দেশটাকে দেউলিয়া করে ফেলেছে। বর্মায় সামরিক বাহিনী 75 বছর ধরে ক্ষমতায় আছে, গণতন্ত্র দিচ্ছে না, তরুণরা অসন্তুষ্ট। বাংলাদেশেও স্বাধীনতার পর থেকে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার হয়নি, দুর্নীতি, অর্থ পাচার, তরুণরা অসন্তুষ্ট। পাকিস্তানেও তাই। তো ফলে এই অসন্তোষের কারণেই তরুণরা ক্ষুব্ধ থাকে। এবং নতুন একটা বিষয় যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া। তরুণরা দ্রুত এটাকে ব্যবহার করে তাদের পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে, এবং কিছু কিছু মানুষ ইউটিউব ইত্যাদি ভিডিওর মাধ্যমে এদের প্রভাবিত করতে পারে। এইটা আগের দিনে ছিল না। আগে প্রথাগত রাজনৈতিক দলগুলো যদি রাস্তায় নামতো তবেই কেবল পরিবর্তন ঘটতো, কিন্তু এখন আর তাদের হাতে নিয়ন্ত্রণ নেই। বড় বড় মিডিয়ার হাতেও এখন আর নিয়ন্ত্রণ নেই। এখন সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রকের জায়গায় চলে গেছে, চালকের আসনে চলে গেছে। তরুণরা এগুলো ব্যবহার করে, বা তরুণদের যারা ব্যবহার করতে চায়, আপনি তো জানেন সোশ্যাল মিডিয়াগুলোর মালিককে ইউরোপ আমেরিকার শক্তিগুলো। তারা যদি চায় কোথাও কোনো দেশকে অস্থিতিশীল করবে, কোনো রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা সেটা করতে পারে। বিশ্বের সংঘাতের ভরকেন্দ্র আগে ছিল মধ্যপ্রাচ্য, এখন সেটা সংঘাতের ভরকেন্দ্র চলে এসেছে চীনকে ঘিরে।
একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ, বা সোভিয়েত ইউনিয়নের প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র। পুঁজিবাদী বিশ্বের সাথে সমাজতান্ত্রিক বিশ্বের সংঘাত হয়েছে, সংঘাতের সেই ভরকেন্দ্র ভেঙে গেছে, সেটা এখন আর নেই। এরপরে এসেছিল যে মুসলিম বিশ্বের সাথে সংঘাত বাঁধানো হয়েছিল, সেই সংঘাতও এখন আর নেই। মধ্যপ্রাচ্য এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। সিরিয়া, লিবিয়া, ইরাক, ইয়েমেন এগুলা ফেইল্ড স্টেট হয়ে গেছে, এবং ওইখানকার দেশগুলোর শাসক এবং জনগণ বুঝতেই পারেনি কিভাবে তারা ফেইল্ড স্টেট হয়ে গেল। এখন বহরকেন্দ্রে এসেছে সংঘাতের চীনকে ঘিরে, ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গেছে। ফলে এখন এশিয়ায় অনেক কিছু দেখবো আমরা, বিশেষ করে চীনের চারপাশে, ভারতের চারপাশে অস্থিতিশীলতা দেখব। এখানে অনেক ওলটপালট হবে, ভাঙচুর হবে। এই যে তরুণরা যে অসন্তুষ্ট, এটা তো বাস্তব কারণ আমি বলেছি। এই অসন্তোষ একদিকে সত্য, কিন্তু অসন্তোষ থেকে মুক্তির উপায় কি, সেটার জন্য দীর্ঘমেয়াদী কোনো সুপরিকল্পনা নেই তাদের কাছে। ফলে তারা যখন নামে মাঠে তারা সফল হয় ভাঙচুরের অংশটুকুতে, মানে নেতিবাচক অংশটুকুতে সফল হয়, কিন্তু গঠনমূলক অংশে, কনস্ট্রাকশনের ক্ষেত্রে তারা সফল হয় না। দেখুন, বাংলাদেশে যে জেনজি অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান হলো, তারা তো সফল, তারা স্বৈরাচারকে হটিয়েছে, কিন্তু কিভাবে দেশটা গঠন করবে সেটা তারা সফল হয়নি। এবং আপনারা দেখবেন দ্রুতই তারা প্রায় নিঃশেষ হয়ে গেছে। যে দল, যেই ছাত্র সংগঠন বাংলাদেশের 24-এর অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আপনি খেয়াল করবেন ডাকসু নির্বাচনে তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থেও ছিল না। এর কারণ কি? কারণ রাজনীতির যে পজিটিভ অংশে, ইতিবাচক ভূমিকার অংশে তারা কোনো রোল প্লে করতে পারছিল না, কারণ তাদের কাছে সেরকম প্রস্তুতি ছিল না, পরিকল্পনা ছিল না। এবং আমি বলতে পারি যে নেপালেও আপনি দীর্ঘ একটা অস্থিরতা দেখবেন, অস্থিতিশীলতাও দেখবেন, কারণ নেপালে যারা ঘটনা ঘটিয়েছে, মানে যারা আন্দোলন শুরু করেছিল তাদের কাছে কোনো পরিকল্পনা ছিল না, বরং যারা আন্দোলনের ভিতর ঢুকে ভাঙচুর করেছে, অস্থিতিশীলতার করেছে, দেশ জুড়ে আগুন লাগিয়েছে, তাদের হাতে যে প্রকল্পটা আছে, আমরা সেই প্রকল্পটা এখনও পুরোপুরি জানি না। তো সেটা যখন জানবো, সেটা দেখবেন যে অনেক দিন নেপালকে আবার পুনর্গঠিত হতে সময় লাগবে। এবং আপনি মিয়ানমার দেখেন, সেখানে গৃহযুদ্ধ চলছে, কিন্তু তার কোনো সমাধান আসছে না।